হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটি হলো বন্ড হেভার সাইকেল। এটি বেসিক্যালি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের মধ্যে রয়েছে, কিন্তু এর আরো বিশেষ কতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাকচুয়ালি আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে ল্যাটিস এনার্জি সম্পর্কে জেনেছি। তো সেই ল্যাটিস এনার্জির মান যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, তার জন্য আমাদের দরকার বন্ড হেভার সাইকেল। বেসিক্যালি এই বন্ড হেভার সাইকেলটা হলো একটা থার্মোকেমিস্ট্রির টপিক, এবং থার্মোকেমিস্ট্রির মধ্যে একটি ইম্পর্টেন্ট ল হলো হেসের সূত্র বা হেসেস ল। সেই ল এর একটি অ্যাপ্লিকেশন হলো বন্ড হেভার সাইকেল। তো আজকে আমরা এই বন্ড হেভার সাইকেল জিনিসটা কি সেটা আমরা একটু ডিটেলসে আলোচনা করব, এবং এই বন্ড হেভার সাইকেলটা তোমাদের বোর্ড, নিট এবং জেই এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি এখান থেকে আমাদের কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হয়, কিন্তু সেই নিউমেরিক্যাল প্রবলেম সলভের আগে আমরা একটুখানি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জেনে নেব। ধরো আমরা একটি আয়নীয় সলিড কম্পাউন্ড MX, সেই MX কম্পাউন্ডটি 1 মোল তৈরি করতে চাইছি, এবং আমরা জানি এর জেনারেল রিঅ্যাকশন থেকে যদি তৈরি করতে হয় তাহলে আমাদের দরকার পড়বে M, যেটা সলিড স্টেটে রয়েছে একটি ধাতু, এবং তার সাথে দরকার পড়বে হাফ X2। এই হাফটি এসছে ব্যালেন্সিং এর জন্য। তো এই যে রিঅ্যাকশনটা হলো, এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা 1 মোল কঠিন আয়নীয় একটি যৌগ MX তৈরি করলাম, এবং এই বিক্রিয়ার জন্য যে শক্তির পরিবর্তন হবে সেই শক্তির পরিবর্তনটাকে আমরা নাম দেব ডেল্টা HF, যেটাকে বলা হয় এনথালপি চেঞ্জ ফর দ্য ফরমেশন অফ দ্য কম্পাউন্ড। অর্থাৎ MX যৌগটি তৈরি হওয়ার জন্য কতটা এনথালপি চেঞ্জ হলো। এবার এই যৌগটাকে আমরা আরেকটা পদ্ধতির মাধ্যমে তৈরি করতে পারি, বা আরো ডিটেলসে যদি আমরা ভাবি তাহলে অন্যভাবে আমরা তৈরি করতে পারি। কিরকম? ধরো M সলিড অবস্থায় রয়েছে, ধাতুর যেটা M সেটি একটি সলিড অবস্থায় রয়েছে। সেখান থেকে আমরা প্রথম ধাপে তৈরি করলাম যার গ্যাসীয় অবস্থা। এখানে দেখো একেবারে কিন্তু ডাইরেক্ট সলিড থেকে তৈরি হলো গ্যাস, মধ্যবর্তী যে লিকুইড বা তরল অবস্থা সেটা কিন্তু নেই। এবং আমরা সবাই জানি যদি একেবারে সলিড থেকে গ্যাস তৈরি হয় তাহলে তাকে আমরা বলবো সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন, এবং এই প্রক্রিয়ার জন্য অর্থাৎ সলিড অবস্থায় ধাতু থেকে গ্যাসীয় অবস্থায় ধাতু তৈরির জন্য যে শক্তির পরিবর্তন সেটাকে আমরা নাম দেব ডেল্টা HS, এবং এই ডেল্টা HS কে বলা হয় সাবলিমেশন এনার্জি চেঞ্জ। এবার যে ধাতুটি গ্যাসীয় অবস্থায় রয়েছে সেই গ্যাসীয় অবস্থায় ধাতুটি যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেই ধাতুটি একটি ক্যাটায়ন তৈরি করবে, এবং সেটাও গ্যাসীয় অবস্থায়। তাহলে একটি গ্যাসীয় অবস্থায় ধাতু, তার থেকে ইলেকট্রন নির্গত হয়ে যে ক্যাটায়ন তৈরি হচ্ছে, সেই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা নাম দিয়েছিলাম বা আমরা জানি সেটা হলো আয়োনাইজেশন এনার্জি। অর্থাৎ M গ্যাসীয় অবস্থায় থেকে যদি ক্যাটায়ন তৈরি হয় গ্যাসীয় অবস্থায়, তার জন্য দরকার আয়োনাইজেশন এনার্জি। এবার আমরা যদি X2, যেটা অধাতব পাঠ, যেটা গ্যাসীয় অবস্থায় রয়েছে, সেটা নিই, তাহলে সেখান থেকে প্রথম তৈরি হবে একটি X গ্যাসীয় অবস্থায়। অর্থাৎ X আর X এর মধ্যে যে বন্ড রয়েছে সেই বন্ডটি ভেঙে গিয়ে তৈরি করবে শুধুমাত্র X, কিন্তু সেটাও গ্যাসীয় অবস্থায়। তাহলে এর জন্য যে শক্তি দরকার হবে সেটাকে আমরা বলবো বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ধন বিভাজন শক্তি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু আমরা ব্যালেন্সিং এর জন্য এখানে হাফ আগে থেকেই ধরে নিয়েছিলাম, সুতরাং বন্ধন বিভাজন শক্তি, যেটাকে শুধুমাত্র D দিয়ে ডিনোট করা হয়, তার সঙ্গেও কিন্তু হাফ মাল্টিপ্লিকেশন বা গুণ হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্সিং এর জন্য যে স্টয়সিওমেট্রিটা আমাদের গুণ করতে হবে, বন্ধন বিভাজন শক্তির সঙ্গেও কিন্তু সেই স্টয়সিওমেট্রিটা আমাদের গুণ করে নিতে হবে। তো এই পর্যন্ত আমরা তৈরি করলাম X ইন গ্যাসিয়াস স্টেট। এরপর আমরা তৈরি করছে কি, যে X সে একটি ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করার ফলে সে তৈরি করেছে X মাইনাস। এর জন্য যেটা দরকার, বা এই যে প্রক্রিয়া, যখন কোনো একটি মৌল গ্যাসীয় অবস্থায় একটি ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি ইলেকট্রন এনথালপি, এবং বা ইলেকট্রন অ্যাফিনিটি।
এবং এর জন্য যে শক্তির পরিবর্তন সেটাকে আমরা বলি ইলেকট্রন গ্রহণ এনথালপি। আমরা এখানে সহজ ভাষায় লিখেছি ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে। তাহলে একটি আয়নীয় যৌগ তৈরি হওয়ার জন্য যেটি দরকার, একটি ক্যাটায়ন এবং একটি অ্যানায়ন, সেটা আমরা তৈরি করে ফেলেছি। সেটা হলো M+ ইন গ্যাসিয়াস স্টেট এবং X- ইন গ্যাসিয়াস স্টেট। এবার এই M+ ইন গ্যাসিয়াস স্টেট এবং X- ইন গ্যাসিয়াস স্টেট অর্থাৎ দুটো অপোজিটলি চার্জড আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন, তারা যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এক মোল কঠিন আয়নীয় যৌগ তৈরি করবে, তার জন্য প্রয়োজনীয় যে শক্তি সেটাকেই আমরা বলেছিলাম ল্যাটিস এনার্জি। এবং এক্ষেত্রে ল্যাটিস এনার্জিকে আমরা প্রকাশ করেছি ইউ দিয়ে। সুতরাং একটি বিক্রিয়া, সেই বিক্রিয়ার আলটিমেট টার্গেট প্রোডাক্ট হলো কঠিন অবস্থায় mx তৈরি হচ্ছে 1 মোল এবং যে mxটা হলো একটা আয়নীয় যৌগ। সেই ফাইনাল প্রোডাক্টটা আমরা দুরকম ভাবে তৈরি করে দেখলাম এবং দুটোর ক্ষেত্রে শক্তির পরিবর্তন বিভিন্ন ক্ষেত্রে আলাদা। হেসেসের সূত্র অনুযায়ী যদি এরকম হয় যেখানে ফাইনাল প্রোডাক্টটা একই, ফাইনাল স্টেটটা একই, তার ক্ষেত্রে বিভিন্ন ধাপে যে শক্তির পরিবর্তন হবে তাদের যোগফল উভয় ক্ষেত্রে কিন্তু সমান হবে। সেটা খানিকটা শক্তির যে সংরক্ষণ সূত্র তার মতোই খানিকটা হয়। তো যদি আমরা সেই হেসেসের সূত্র প্রয়োগ করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে প্রথম ধাপে যেভাবে বিক্রিয়া করে আমরা mx তৈরি করেছিলাম তার জন্য দরকার হয়েছিল ফরমেশন এনথালপি, এবং পরবর্তী ধাপে আমরা বিভিন্ন ধাপে গিয়ে mx আয়নীয় যৌগটি তৈরি করলাম, তার জন্য যে বিভিন্ন শক্তি লাগলো, এই উভয় ক্ষেত্রে শক্তির পরিবর্তনের মান কিন্তু সমান। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারবো যে ডেল্টা HF ইকুয়ালস টু ডেল্টা HS প্লাস IE প্লাস dy2 প্লাস EA প্লাস U। এখানে আমরা যে সাবলিমেশন এনার্জিটা দিচ্ছি বা সাবলিমেশন এনার্জি দরকার হচ্ছে সেটা কিন্তু আমাদের বাইরে থেকে দিতে হয়, অর্থাৎ সাবলিমেশন এনার্জির ভ্যালুটা কিন্তু হবে পজিটিভ। আয়োনাইজেশন এনার্জি এর ভ্যালুটাও কিন্তু হবে পজিটিভ। আবার একটা বন্ড ভাঙতে গেলে আমাদের কিছু এনার্জি ইনপুট দিতে হয়, সুতরাং বন্ড ডিসোসিয়েশন এনার্জি এর ভ্যালুটাও কিন্তু পজিটিভ। কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি তার ভ্যালুটা হবে নেগেটিভ এবং ল্যাটিস এনার্জি তার ভ্যালুটা হবে কিন্তু নেগেটিভ। এইগুলোর মানগুলো থেকে যদি দেখা যায় যে ডেল্টা HF এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে এই ধরনের আয়নীয় যৌগ তৈরি হওয়া সম্ভব, অন্যথায় এই ধরনের আয়নীয় যৌগ কিন্তু তৈরি হবে না। সুতরাং এইরকম ইকুয়েশনের মাধ্যমে আমরা যে কোনো আয়নীয় কঠিন পদার্থের তার যে ল্যাটিস এনার্জি হবে সেই ল্যাটিস এনার্জির মানটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো, এবং এটি হলো বন্ড হেভার সাইকেলের তাৎপর্য। কিন্তু এই বন্ড হেভার সাইকেলের কিছু লিমিটেশন রয়েছে। লিমিটেশন গুলো হলো এই ধরনের কনসেপ্ট বা বন্ড হেভার সাইকেলের কনসেপ্ট যদি আমাদের প্রয়োগ করতে হয় তাহলে কম্পাউন্ডটাকে অবশ্যই 100% আয়নিক কম্পাউন্ড হতে হবে, কিন্তু বাস্তবে দেখা যায় যে কোনো কম্পাউন্ডই প্রায় 100% আয়নিক কম্পাউন্ড হতে পারে না। এছাড়াও আমরা এই বন্ড হেভার সাইকেল থেকে যে ভাবে আমরা ল্যাটিস এনার্জি বা ইলেকট্রন অ্যাফিনিটি মানটাকে আমরা বার করি, অন্য পদ্ধতি থার্মোডাইনামিকের অন্য পদ্ধতির মাধ্যমে যদি আমরা ল্যাটিস এনার্জি বা তড়িৎ আসক্তির মানটাকে, তড়িৎ আসক্তি ইলেকট্রন অ্যাফিনিটির মানটাকে যদি আমরা নির্ণয় করি, উভয় ক্ষেত্রে দেখা যায় কিছুটা পার্থক্য হয়, এবং এই দুটোই হলো বেসিক্যালি এই বন্ড হেভার সাইকেলের মেন লিমিটেশন। সুতরাং আজকে আমরা বন্ড হেভার সাইকেলের যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা আমরা আলোচনা করলাম, এবং পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কোনো যৌগের ক্ষেত্রে বিভিন্ন ভ্যালুগুলো দেয়া থাকবে, সেখান থেকে তোমাদের ল্যাটিস এনার্জি নির্ণয় করতে হবে। সুতরাং এই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বা থিওরিটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে সেখানে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে আশা করি কোনো সমস্যা হবে না।